গুড মর্নিং। আজকে একটি বিশেষ আলোচনা করব যারা নতুন প্রিসাইডিং অফিসার হয়েছেন তাদের জন্য। সাধারণত ভোটের চিঠি এলে প্রিসাইডিং অফিসার হোক বা পোলিং অফিসার হোক, আমরা অনেকেই ভয় পেয়ে যাই। আমাদের ভয় পাওয়া স্বভাবে দাঁড়িয়েছে। সহজ জিনিসকে আমরা অযথা কঠিন বলে মনে করি এবং ভয় পাই। নতুন প্রিসাইডিং অফিসাররা পুরনো প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারদের কাছ থেকে গল্প শোনেন এবং গল্প শুনে তারা ভয় পান। প্রিসাইডিং অফিসারদের কাজের চাপ একটু বেশি, কিন্তু এত বেশি নয় যে অনেক রাত জেগে কাজ করতে হবে, কিন্তু আমরা রাত জেগে কাজ করি। প্রথমত আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে প্রিসাইডিং অফিসাররা অনেক বেশি খাটেন। অত বেশি খাটার দরকার নেই। অনেক বেশি কাগজপত্র পূরণ করেন, অত বেশি কাগজপত্র পূরণ করার দরকার নেই। কিভাবে আপনারা সহজে কাজটা করবেন সেটা বলবো এই ভিডিওতে। প্রথমত, আমাদের ভারতে যে নির্বাচন সিস্টেম আছে সেই সিস্টেমটা একটুখানি না বললে বোঝা যাবে না। লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন, এই দুটো নির্বাচনের যাবতীয় ফর্ম কাগজপত্র কিন্তু একই, অর্থাৎ একই কাগজ লোকসভা নির্বাচনেও ব্যবহৃত হয়, বিধানসভা নির্বাচনেও ব্যবহৃত হয়। মিউনিসিপ্যাল কর্পোরেশনের বা মিউনিসিপ্যালিটির যে নির্বাচন হয় তার কাগজপত্র কিছু আলাদা, পঞ্চায়েতের কাগজপত্র অনেকটাই আলাদা। পঞ্চায়েত নির্বাচন কিন্তু ব্যালটে হয়, যেহেতু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তিনটে স্তর থাকে, সেই জন্য এই তিনটে নির্বাচন ব্যালটে হয়। তা না হলে একই ভোট কেন্দ্রে তিনটে মেশিন ব্যবহার করা দরকার, সেটা অসুবিধাজনক, ব্যালটে হয়। আর যখনই ব্যালটে ভোট হবে তখন কিন্তু মক পোল সার্টিফিকেট তৈরি করবার দরকার হয় না। মক পোল সার্টিফিকেট তৈরি করবার দরকার হয় যখন মেশিনে ভোট হয়। মিউনিসিপ্যালিটি অনেক ক্ষেত্রে মেশিনে হয়, অনেক ক্ষেত্রে ব্যালটে হয়। আমাদের প্রত্যেককে 3-4টি করে ফর্মের বই দেয়। এই ফর্মের বইয়ের মধ্যে একটা বই হচ্ছে স্পেশাল বুকলেট, তার থেকে কোনো কাগজ ছেঁড়া যায় না, ওটা ওইভাবেই থাকবে। আর এই স্পেশাল বুকলেটের যে কাগজগুলো থাকবে এইগুলোই হচ্ছে আসল কাগজ। এই কাগজগুলো দেখে শুনে ফিল আপ করতে পারলে এবং তার 1-2 কপি করলেই কিন্তু কাজ মিটে যায়। তবু আমি বিস্তারিতভাবে বলছি। প্রিসাইডিং অফিসারের নাম দিয়ে 3 রকমের ফর্ম আছে। একটাকে বলা হয় প্রিসাইডিং অফিসারের ডায়েরি, একটাকে বলা হয় প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন, আর একটাকে বলা হয় প্রিসাইডিং অফিসারের রিপোর্ট। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের আর এক নাম হচ্ছে মক পোল সার্টিফিকেট। এখানে বর্তমানে 5 রকমের ফর্ম থাকে: পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। 3 কখনো দরকার হয়, কিন্তু 4-5 খুব কম দরকার হয়। পার্ট 3, 4, 5 এগুলো হচ্ছে ব্যাটারি প্যাক পাল্টানো বা মেশিন পাল্টানোর জন্য ফর্ম। এইগুলোতে এজেন্টদের সই নিতে হয়। এজেন্টদের সই নিতে হয় মক পোল সার্টিফিকেটে, এজেন্টদের সই নিতে হয় প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনে, এজেন্টদের সই নিতে হয় 17C ফর্মে। যেহেতু 17C ফর্ম অনেকগুলো তৈরি করতে হয়, প্রত্যেকটা দলের একজন করে যদি এজেন্ট উপস্থিত থাকে তাহলে তাদের প্রত্যেককে একটা করে ভোট হয়ে যাওয়ার পরে 17C ফর্ম দিতে হয়। সেই জন্য 17C ফর্ম পূরণ করতে হয় অতগুলো, প্লাস আরও 4টি দরকার হয় না, 2টি হলেই হয়, কিন্তু 4টি করাই ভালো। যদি কোনো একটি কেন্দ্রে বা 5টি দলের থেকে এজেন্ট থাকে তাহলে 5টি প্লাস 4টি 9টি করলেই হয়। আমাদেরকে বর্তমান সিস্টেম অনুযায়ী বড় 6টা মাস্টার এনভেলপ থাকে এবং এই 6টা মাস্টার এনভেলপের ওপরেই লেখা থাকে যে এই মাস্টার এনভেলপের মধ্যে কোন কোন খাম যাবে। আপনারা সবার প্রথমে এই খামগুলো পড়বেন, মাস্টার এনভেলপে কোনটার মধ্যে কি যাবে। সেখানে কতগুলো দেখবেন ডিক্লারেশন আছে, কতগুলো লিস্ট আছে, কতগুলো ফর্ম আছে। এইগুলো আপনারা আগে ছিঁড়ে আলাদা করবেন। ধরুন 17C ফর্ম, আপনার যতগুলো 17C ফর্ম লাগবে আপনি হিসাব করে নিলেন, সেগুলো ছিঁড়ে আপনার একটা জায়গায় একটা ক্লিপ দিয়ে রাখবেন। তাহলে কি হবে যে আপনাকে যখনই 17C ফিল আপ করার দরকার হবে
এই বাঞ্চের মধ্যে দুটো, ওই বাঞ্চের মধ্যে চারটে আপনাকে খুঁজে বেড়াতে হবে না, একসঙ্গে করবেন। আর এইভাবে যে কাগজগুলো দরকার সেগুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা করবার পরে বাকি যে ফর্মগুলো থাকবে ওগুলোতে সিলও মারবেন না, হাতও দেবেন না, একটা জায়গায় প্যাকিং করে রেখে দেবেন। তাহলে আপনার হাতে থাকলে অল্প কিছু ফর্ম, সেই ফর্মগুলো লেখালেখি করবেন, দেখবেন আপনার কাজ অনেক কমে যাবে। তাহলে কি কি ফর্ম ফিল আপ করতে হবে? প্রথমত PS05A, এর সঙ্গে সঙ্গে একই রকমভাবে অনেক তথ্য দিয়ে আপনাকে একটা স্ক্রুটিনি ডেটা শিট ফিল আপ করতে হবে, যেগুলো ওরা হাতে হাতে জমা নেয়। হাতে হাতে যেগুলো জমা নেবে সেগুলো কমপক্ষে 2 কপি বা 3 কপি করবেন যদি কাগজ থাকে। PS05A খুব বেশি কাগজ দেয় না, থাকেও না, 2-3টে থাকে, সেই 2-3টে ফিল আপ করবেন। প্রিসাইডিং অফিসারের ডায়েরি 2-3টে কপি ফিল আপ করবেন। মেশিনে যদি ভোট হয় একটা 17C, একটা প্রিসাইডিং অফিসারের ডায়েরি, এইগুলো কিন্তু মেশিনের সঙ্গে বেঁধে দিতে হয়। তাহলে এই মেশিনের সঙ্গে এটা বাধা থাকলো, এবার ওরা চেক করবে যখন, তখন কোনটা দিয়ে চেক করবে? তার জন্য আপনাদেরকে আরও 1 কপি বা 2 কপি রেখে দেবেন। এরপরে হচ্ছে অন্ধ এবং অশক্ত ভোটারদের একটা তালিকা এবং একটা লিস্ট, আর কম্পেনিয়ানের একটা ডিক্লারেশন। এগুলো অনেকগুলো করে থাকে, কম্পেনিয়ানের ডিক্লারেশান, এই তালিকা অন্তত 10টা-12টা করে থাকে। আপনারা ম্যাক্সিমাম 2টো ফিল আপ করবেন, কারণ বেশি লাগে না। এজ নিয়ে, বয়স নিয়ে একটা ডিক্লারেশান আছে। কোনো ভোটারকে দেখে মনে হলো তার বয়স অনেক অল্প, কিন্তু তার ভোটার লিস্টে নাম উঠেছে, তার কাছ থেকে একটা ডিক্লারেশান নেওয়া হয়। এটার কোনো দরকার নেই, ভোটার লিস্টে নাম আছে, আপনি তাকে ভোট দিতে দেবেন, তার বয়স কম হোক বেশি হোক, ঝামেলায় যাওয়ার দরকার নেই। তাহলে এই ফর্মটা আপনার খুব বেশি ফিল আপ করার দরকার নেই। আপনার খামের মধ্যে থাকবে, এটা ভরতে হবে একটা লিস্ট, একটা ডিক্লারেশান। লিস্টটাকে মাথাটা ফিল আপ করবেন, কোন বিধানসভা, কোন লোকসভা, কোন পঞ্চায়েত, সবগুলো ফিল আপ করবেন এবং টোটাল কেটে লিখে দেবেন নীল। আমরা আগে কি করতাম, একটা কাগজে নীল 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 লিখতাম, পরে যেগুলো নীল হবে সেগুলোর মধ্যে ওই ঢুকিয়ে দিতাম। এখন সিস্টেম পাল্টেছে, এখন ওইভাবে নেওয়া হয় না। এখন কোনো লিস্ট থাকলে বা ডিক্লারেশন থাকলে তার ফর্মের উপরে বড় করে লিখে দিতে হয় নীল, এবং সেই ফর্মটা বা লিস্টটা খামের মধ্যে দিয়ে দিতে হয়। 49MA, অর্থাৎ কোনো ভোটার ভোট দিতে এসেছেন, তার সমস্ত কাগজপত্র লেখা হয়ে গেছে এবং তারপরে তিনি বলছেন যে আমি ভোট দেব না। এরকম সম্ভাবনা খুব কমই থাকবে, হবে না, কিন্তু যদি কেউ থাকে তার জন্য একটা লিস্ট থাকতে পারে, সেই লিস্টটা ফিল আপ করবেন। 17A ফর্ম, অর্থাৎ যেটাতে ভোটাররা আসবেন, তার টিপসাপ দেবেন, তার সিরিয়াল নম্বর লেখা হবে, এর প্রত্যেকটা পাতায় প্রিসাইডিং অফিসারের সই করতে হয়। আমাদেরকে একটা মোটা বই দেয়, ধরা যাক সেই বইতে হয়তো 1,500 নাম আছে, এক একটা পাতায় 10টা করে থাকে, সুতরাং সেই রকমভাবে হয়তো 150টা পাতা আছে 1,500-এর জন্য, কিন্তু আমার বুথে ভোটার হচ্ছে 600 বা 700, তাহলে আমি অতটা ফিল আপ করবো কেন? আমি আগে ভোটার লিস্টটা দেখে নেব, টোটাল ভোটার কত, সেই অনুসারে ওই বইয়ের পাতাগুলো ফিল আপ করবো। আমরা না দেখেই টোটাল বইটা সিল মারি, টোটাল বইটা সই করি, সময় বেশি লাগে। বড় জোর একটা পাতা বেশি ফিল আপ করবো, কারণ অনেকে ইডিসি ভোট দিতে চান, অনেকে টেস্ট ভোট দিতে চান, সেই সমস্তগুলোর ক্ষেত্রে হবে। একই সঙ্গে আরেকটা আছে টেন্ডার ভোট, যার ভোট পড়ে গিয়েছে, পরে এসেছেন ভোট দিতে, বলছেন আমি ভোট দেব, তখন তাকে টেন্ডার ভোট দিতে হবে। টেন্ডার ভোটেরও একটা ডিক্লারেশন আছে, আর একটা লিস্ট আছে, কতজনকে টেন্ডার ভোট দেওয়া হলো তার একটা লিস্ট, এটা ফিল আপ করবেন, খামের মধ্যে ভরতে হয়, এটা আছে। তারপর আছে চ্যালেঞ্জ ভোট, অর্থাৎ কোনো ভোটারকে দেখে কোনো এজেন্টের বা অন্য কারোর মনে হলো যে এই লোকটা এই বুথের ভোটার নয়, ও ভুয়ো ভোটার, তখন 2 টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে হয়। এটাও বেশিরভাগ ক্ষেত্রে হয় না, মুখে মুখে একটু তর্কাতর্কি হয়, তারপরে কাগজপত্রের দিকে কেউ যায় না, কারণ প্রিসাইডিং অফিসার যখন বলবেন যে আপনার নামে চ্যালেঞ্জ হয়েছে, আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে, আমি কিছু ডকুমেন্ট দেখতে চাইবো, জিজ্ঞাসা করব, যদি আপনি ঠিকভাবে সবই দেখাতে পারেন তাহলে আপনি ভোট দেবেন, না হলে কিন্তু আপনাকে পুলিশের কাছে তুলে দেওয়া হবে, আপনি কিন্তু জেল কাটবেন। ওরা ভুয়ো ভোটার হলে চলে যাবে, ফিল আপ করার খুব বেশি দরকার হয় না, লিস্টে লিখে দিতে হবে নীল। আর যদি কেউ ভোট দেয় সেটা একজন হবে, তার বেশি হবে না, খুব বেশি চাপের জায়গা নেই। একটা ফর্ম আছে ASD লিস্ট, অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার, যাদেরকে বিএলও বা অন্য কেউ মনে করেছে এরা এখানে থাকে না অথবা মরে গেছে, চলে গেছে, তাদের আলাদা একটা লিস্ট তৈরি করা হয়। তারা যদি ভোট দিতে আসে তাদের ক্ষেত্রে কিছু স্পেশাল কাজ আছে,
তাদের আলাদা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হয়, একের বেশি হলে একটা লিস্ট বানাতে হয় এবং একটা সার্টিফিকেট দিতে হয়। 3টে কাজ এএসডি লিস্টের জন্য প্রিসাইডিং অফিসার এটা করবেন। আরেকটা কাজ করবেন, এএসডি লিস্টের ভোটার যখন ভোট দিতে আসবে 17A ফর্মে যেখানে টিপসাপ দেন সেখানে তিনি টিপসাপও দেবেন, সইও করবেন। কিন্তু অনেকেই থাকেন তারা টিপসাপ ছাড়া অন্য কিছু দিতে পারেন না, সই করতে পারেন না, সেক্ষেত্রে টিপসাপই দেবেন এবং রিমার্কসে প্রিসাইডিং অফিসার লিখে দেবেন এএসডি ভোটার অ্যাবসেন্টি লিস্ট, এএসডি ভোটার ডেড লিস্ট, এএসডি ভোটার শিফট লিস্ট, এটুকু লিখতে হবে, কাজ অল্প। আরেকটা ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে চ্যালেঞ্জ ভোটের সঙ্গে সম্পর্কিত। যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে একটা রসিদ বই আছে, সেই বই ফিল আপ করতে হয়। একটা পাতা ফিল আপ করলেই হবে, ওর অনেক বেশি কপি করবার দরকার নেই, কারণ একের বেশি কেউ চ্যালেঞ্জ করে না ও হয়ও না। আপনাদেরকে যে বুকলেটগুলো দেওয়া হবে, ফর্মের যে বই দেওয়া হবে, সাধারণত 4টে বই দেওয়া হয়। আপনারা এখানে পাবেন ফর্ম নাম্বার 10, ফর্ম নাম্বার 11। ফর্ম নাম্বার 10 হচ্ছে পুলিং এজেন্ট নিয়োগপত্র, ফর্ম নাম্বার 11 হচ্ছে পুলিং এজেন্ট বাতিলকরণপত্র, রিভোকেশন। সাধারণত পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে বা মিউনিসিপ্যালিটি ভোটের ক্ষেত্রে আপনার কাছ থেকে একজন দুজন একটা দুটো ফর্ম নিতেও পারেন, বেশিরভাগ ক্ষেত্রে কেউ নিতে আসেন না। কিন্তু পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে যেহেতু যে বুথে ভোট হচ্ছে সেই বুথেই প্রার্থী থাকেন, তো সেক্ষেত্রে তিনি হয়তো চাইতে পারেন যে আমার কাছে নেই, আপনি দিন। আপনারা এখানে চাইলে ফিল আপ করবেন, দেবেন, না চাইলে ফিল আপ করবার দরকার নেই। সাধারণত পুলিং এজেন্টরা এই সমস্ত ফর্ম নিয়েই আসেন। এই ফর্মগুলো এক গাদা করে দেওয়া থাকে, অন্তত 20টা-25টা করে। ফিল আপ করবার দরকার নেই, আমরা ফিল আপ করি, সই করি, সময় নষ্ট হয়। পুলিং এজেন্টদের পাস, এগুলো অনেকগুলো দেওয়া থাকে, 20টা-25টা দেওয়া থাকে। অত পাসের দরকার হয় না, 4-5টি পাস লাগে। সুতরাং এই 4-5টি পাস আপনি ফিল আপ করবেন, বাকিগুলো আর ছোবেন না। ভিজিট শিট 2 কপি লাগে। একটা ভিজিট শিট থাকে আপনার ওই স্পেশাল বুকলেটের মধ্যে, আর একটা কপি ওরা চেক করার সময় জমা নেয়। ভিজিট শিট 2 কপি, তার বেশি কাগজ থাকলেও ফিল আপ করার দরকার নেই। এবার কোনো একজন ভোটার তার অসদাচরণের জন্য আপনি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন, এরকমভাবে কমপ্লেন টু SHO থাকে ফর্ম, ফিল আপ করার দরকার হয় না, অত দূর কেউ যায় না। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন মানে কি? তিনি ঘোষণা করবেন। কখন ঘোষণা করবেন? মক পোল শুরু হওয়ার আগে, ভোট শুরু হওয়ার আগে, মেশিনপত্র সিল করবার পরে, তিনি ক্লোজ বোতাম টিপেছেন মেশিনে, তারপরে এরকমভাবে তার একটা ডিক্লারেশন আছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এরকম থাকে, সেটা ফিল আপ করতে হবে। আপনারা স্পেশাল বুকলেটের মধ্যে এগুলো 1-1 কপি করে পাবেন। অতিরিক্ত আপনারা 1 কপি বা 2 কপি করবেন। আরেকটা জায়গায় প্রিসাইডিং অফিসারের সই করার ব্যাপার নেই, কিন্তু অনেকগুলো সিল মারতে হবে, সেটা হচ্ছে ভোটার স্লিপ। ভোটার স্লিপ সেকেন্ড পুলিং অফিসার সই করবেন, আর একদম ওপরে কোন কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে সেগুলো লেখার ব্যাপার থাকে, ওগুলো কেউই লেখে না, একটা ডিস্টিংগুইশিং মার্ক মেরে দেয়, আর নিচের লাইনে একটা ইনিশিয়াল করে দেয় যেখানে ইনিশিয়াল করার জায়গা আছে। এইভাবে সবগুলো করে নেবেন। কিউ স্লিপ বলে একটা আছে, মেশিনের ভোট হলে কিউ স্লিপ খুব বেশি দরকার হয় না। এবছর 2026 সালের ভোটে আমার বুথে একটাও দরকার হয়নি, করিনি। এটা হাতের কাছে রেখে দেবেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা লাগে না, কোনো কোনো ক্ষেত্রে 2-5টা লাগে। পুলিং এজেন্ট মুভমেন্ট শিট একবার সই করাবেন, প্রথমে যখন আসবে একবারে এন্ট্রিতেও সই করিয়ে নেবেন, এক্সিটেও সই করিয়ে নেবেন। এই কাগজটা শুধু সইই করা হয়, কোথাও কেউ দেখে না, লাগেও না। এরপরে কতগুলো সিল আছে, গ্রিন পেপার সিল, পিঙ্ক সিল, স্পেশাল ট্যাগ, সেইগুলো 1-2টোতে সইটই করে নেবেন, খুব বেশি কিন্তু লাগে না। সিল আপনাদেরকে 2-3টে করে দেবে, গ্রিন পেপার সিল 2টো দেবে, পিঙ্ক পেপার সিল 3টে দেবে, লাগে তো একটা। আপনারা প্রথমেই যদি এগুলো ছিঁড়ে আলাদা করে রেখে দেন পরপর সাজিয়ে, তাহলে দেখবেন খুব সুবিধা হবে। যেমন ধরুন 17C 3 পাতার ফর্ম, আগে প্রথম পাতা, তার নিচে দ্বিতীয় পাতা, তার নিচে তৃতীয় পাতা, একটা সেট থাকতো, এরপরে দ্বিতীয় সেট, তৃতীয় সেট, এইভাবে থাকতো। এবার দেখলাম প্রথম পাতা 20টা পরপর, প্রথম পাতা 20টা শেষ হয়ে গেল, দ্বিতীয় পাতা পরপর 20টা, তৃতীয় পাতা পরপর 20টা। আপনাকে কি করতে হবে? প্রথম পাতা একটা নিতে হবে, দ্বিতীয় পাতা একটা নিতে হবে, তৃতীয় পাতা একটা নিতে হবে, স্টেপল করতে হবে, একটা সেট রেডি। এইভাবে যতগুলো আপনার পোলিং এজেন্ট
যতগুলো দল তার সঙ্গে আরও 4টা যোগ করে নেবেন। এতগুলো একটা জায়গায় আপনি ক্লিপ দিয়ে রেখে দেবেন, সেই ক্লিপে ওইগুলো ফিল আপ করবেন, বাদ বাকিগুলো থাকবে, ওগুলো হাত দেওয়ার দরকার নেই। নয়তো আমি দেখেছি প্রিসাইডিং অফিসাররা একেবারে বুথে পৌঁছে দেওয়ার পরে রাত 3টে 3:30 পর্যন্ত কাজ করেন, এই সমস্ত লেখালেখি করেন, পরের দিন সারাদিন ধরেই তিনি কাজকর্ম করছেন, কাজ শেষ হচ্ছে না। কারণ এত পরিমাণে ফর্ম দেওয়া থাকে, সেগুলো যদি আপনি ফিল আপ করতে চান, ফিল আপ করতে শুরু করেন, আপনার কাজ শেষ হবে না। বেছে বেছে কাজকর্ম করলে দেখা যাবে আপনার টোটাল 18-20টা ফর্ম আছে, 17C বাদ দিয়ে। সেই 18-20টা ফর্ম ফিল আপ করলে আপনার কাজ মিটে যাবে। সারা দিনে ওই রাত জেগে কাজ করবার দরকার হয় না। এইভাবে কাজ করে দেখবেন, প্রিসাইডিং অফিসারের কাজ আনন্দদায়ক মনে হবে, আরামদায়ক মনে হবে, এবং তিনি রেস্টও পাবেন। প্রিসাইডিং অফিসার শুধু নিজের কাজ নিয়ে থাকলে তো হবে না, আরও কয়েকজনকে হেল্প করতে হবে। যেহেতু সবাই মিলে একসঙ্গে টিফিন খাওয়া যাবে না, সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করা যাবে না, এক একজন করে ছাড়তে হবে। সুতরাং প্রথমে প্রিসাইডিং অফিসার খেয়ে এলেন, তারপরে ফার্স্ট পোলিং অফিসার গেলেন, প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিংয়ের জায়গায় বসলেন, তারপরে সেকেন্ড অফিসার গেলেন, সেকেন্ড পোলিং অফিসারের জায়গায় বসলেন। এইভাবে প্রিসাইডিং অফিসারকে কিন্তু সব টেবিলে ঘুরতে হবে, সব টেবিলে বসতে হবে, এবং তার ফাঁকে ফাঁকে কাজগুলোকে যদি কমিয়ে না নেন, আপনার কাজ শেষই হবে না। এই হচ্ছে সহজ। প্রিসাইডিং অফিসারের কাজ কিন্তু খুব বেশি নয়, অল্প স্বল্প। আমাদের প্রচুর পরিমাণে ফর্ম দিয়ে দেয়, এবং সেই ফর্মগুলো আমরা ফিল আপ করি, সবগুলোতে সিল মারি, কাজ বেড়ে যায়। আপনারা হিসাব করে নেবেন। সবার প্রথমে বড় যে খামগুলো দেওয়া থাকবে, সেই খামের মধ্যে কোন কোন খামগুলো যাবে সেইগুলো পড়ে নিয়ে ওই ফর্মগুলো ছিঁড়ে আলাদা করবেন, তাহলে দেখবেন আপনার কাজ সহজ হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।